নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্বাগত। নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইতিমধ্যেই সেটা নিয়ে খবরে অনেকবার আমরা দেখতে পাচ্ছি, সকালে কাগজে পড়েছি। একজন মা আ তার ৪ বছরের সন্তানকে হত্যা করেছেন এবং তারপরের যে অংশটা, যেটা খুব বহুল আলোচিত হচ্ছে না, সেটা হচ্ছে তিনি কিন্তু আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই মা বললে ডক্টর চক্রবর্তী একটা ইমেজ আমাদের সামনে চলে আসে এবং এখানে আরো বিড়ম্বনার ব্যাপার যেটা, যে এই মহিলা অসম্ভব শিক্ষিত। তিনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন। তার আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন এবং স্টার্টআপ কোম্পানি চালাচ্ছিলেন ১২ বছর ধরে, যেখানে এআই সংক্রান্ত স্টার্টআপ এর মালিকানার ক্ষেত্রে যে সংখ্যা আমি দেখছিলাম, তাতে বিশ্বে ১ম যে ১০০ জন মহিলা, তার মধ্যে এই ভদ্রমহিলার নাম রয়েছে, সূচনা শেঠ। আ খুব স্বাভাবিকভাবেই সামাজিক ক্ষেত্র থেকে অনেক আলোচনা, কিন্তু মনস্তাত্ত্বিক দিকটা আমার মনে হলো আপনার থেকে একটু বিশ্লেষণটা জানি। আ মা হলে তার জন্য আলাদা একটা, আমাদের ওই যে বললাম, একটা এরকম ফ্রেমিং থাকে আমাদের। সেই প্রশ্নটা বারবার ঘুরে আসছে। কি বলবেন আপনি? আহ বোধহয় অডিওটা চলে গেল। আমি হ্যাঁ, ঠিক আমি শুনতে পাচ্ছি শুনতে না। পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, হুম, হ্যাঁ। এটা আমি একটা কথা বলি যে মা এরকম একটা কাণ্ড ঘটালেন। আর হুম, এই ধরনের একটা মানে আমরা যেটাকে বলি একটা অপরাধ, সেটা তো একজন খুনি অপরাধ মনস্ক মানুষ তারা করবেন। এই ধরনের একটা অপরাধ হুম, একটা বাচ্চা শিশুকে শ্বাসরোধ করে হুম, মেরে তাকে একটা সুটকেসে করে নিয়ে যাওয়া এবং সেটার মধ্যে যে নৃশংসতা, হুম, এটা একজন মানুষ মানে সাধারণ মানুষ যার মধ্যে কোনো বিজ্ঞান মানে আমরা যেটাকে বলি অপরাধ মনস্কতা নেই অথবা হুম, অপরাধী নন। হুম, আর বিশেষ করে মা একজন কি করে করেন নিজের সন্তানকে। তো হুম, এখানে আমাদের কিন্তু আবার এটাও মনে হয় যে মা বলেই হয়তো এটা করছেন উনি। মানে মার যেহেতু সন্তানের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক, হুম, আমি এখানে যেটুকু আমরা জেনেছি এখন, ধরা যাক হুম, কালকে একরকম আমরা শুনছিলাম, আজকে আবার নতুন কিছু তথ্য পাওয়া যাচ্ছে। এটা তো একটা মানে তদন্ত সাপেক্ষ অনেক কথাই হুম, যিনি এই অপরাধটা ঘটিয়েছেন সূচনা শেঠের কথা, যার কথা আমরা শুনেছি, হুম। তিনি মহিলা আচ্ছা, মানে ডক্টর সত্যি চক্রবর্তী, কথা আমি বলতে একটু থামাচ্ছি। থেকে বেশ মানে নামকরা সত্যি অডিওটা মানে একটু গন্ডগোল করছে। পরিচয় দেবার মতো একটা আপনি কি মহিলা। আমাকে হ্যাঁ, শুনতে পাচ্ছেন? এবং হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে আমার না? না, আসলে খুব শোনা যাচ্ছে বলতে কেটে, কেটে যাচ্ছে। আমার অডিওটা মনে হচ্ছে ব্রেক। কিছু একটা সমস্যা হ্যাঁ, হচ্ছে। ব্রেক করে আসছে। আপনি কি আরেকবার স্ট্রিম থেকে বেরিয়ে গিয়ে জয়েন করবেন? মানে হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা আরেকবার না, আমার মনে হয় ল্যাপটপটা বাদ দিয়ে না আমি মোবাইলেই যাই। বেশ, কেমন? এটাতে আমি আমার মনে হয় স্ট্রিমে আছি। ল্যাপটপের জন্য হ্যাঁ, সমস্যাটা হতে পারে। আপনি আমি বেশ, কেটে আপনি এটা থেকে দিচ্ছি বেরিয়ে আবার। আরেকবার লিংকটা জয়েন করুন। আমি আপনাকে এখানে এড করে নিচ্ছি। আ যতক্ষণ ডক্টর চক্রবর্তী আবার লিংকটা জয়েন করছেন, আমি যারা জানেন না তাদের জন্য বিষয়টা বলি যে, আ এখনো পর্যন্ত যে খবরটা নিয়ে ভীষণ তোলপাড় হচ্ছে, একজন মা বলেই হয়তো তোলপাড় হচ্ছে। ডক্টর চক্রবর্তী যেটুকু কথা আমি শুনে বুঝতে পারছিলাম যে, মা এই শব্দটা যখন আসে, আজকে সকাল থেকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মেও দেখছিলাম এটা নিয়ে কথা হচ্ছে। আমি নিজেও যখন পড়েছি স্বাভাবিকভাবে স্তম্ভিত হয়ে গেছি। আ কিন্তু এই ভদ্রমহিলার যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা যখন আমরা দেখছি, প্রচন্ড পড়াশোনা করেছেন, নিজে একটা স্টার্টআপ কোম্পানির সিইও। সবটার পরে ১০ সালে তিনি বিয়ে করেছেন এক ব্যক্তিকে এবং ১৯ সালে তাদের সন্তান। ২০ সাল থেকে তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং এই মুহূর্তে তাদের বিচ্ছেদ কার্যত একটা চরম পর্যায়ে, বিচ্ছেদের যে পথটা সেটা চরম পর্যায়ে আ দাঁড়িয়ে রয়েছেন। তো এমতাবস্থায় আ যেটুকু আমি পড়ে জেনেছি বা যেটুকু তথ্যসূত্রে আমার কাছে খবর এসছে যে, প্রতি রবিবার করে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে হ্যাঁ, সন্তান মায়ের কাছেই থাকবে, কিন্তু প্রতি রবিবার করে আ বাবার সঙ্গে দেখা করতে পারবে। এই জিনিসটি সূচনা শেঠ মেনে নিতে পারেননি। কারণ তার মনে হচ্ছিল বা তার আশঙ্কা কাজ করছিল যে কোথাও একটা বাবার সঙ্গে দেখা করা মানেই মায়ের কাছ থেকে দূরত্ব তৈরি হয়ে যাবে। আর সেটা এমন চরম পর্যায়ে পৌঁছলো, যেই পর্যায় থেকে তিনি আরেকটা রবিবার আসার আগে তার সন্তানকে খুন করে ফেললেন। হ্যাঁ, খুন শব্দটা আমি খুব ভেবেচিন্তেই ব্যবহার করছি এবং আ এখনো পর্যন্ত থানার
থেকে যে খবর রয়েছে তাতে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে, যদি ময়নাতদন্তের রিপোর্ট আসলে তবে নিশ্চিত রূপে বলা যাবে। তবে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে বালিশ চাপা দিয়ে ৪ বছরের সন্তানকে খুন করা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন হাত কেটে। সেটায় সফল হননি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে তিনি ক্যাবে করে ফিরে যাবেন এবং সেইখানে যাওয়ার ক্ষেত্রে একটা বড় আ আ ট্রলিতে তার সন্তানের দেহ সঙ্গে নিয়ে যাবেন। আ এই পুরো ঘটনাটা যখন ঘটছিল, সত্যি আমরা মানসিক জায়গায় কোথায় পৌঁছে গেলে এরম ধরনের ঘটনা ঘটিয়ে ফেলি আমি জানি না। মানে আমি চাই না কেউ এরকম পর্যায়ে পৌঁছন। মানে আমি যখন সোশ্যাল প্ল্যাটফর্ম এ আজকে সকালে খবরটা শেয়ার করেছিলাম, আ বহু মানুষ এসে লিখেছেন যে, "হ্যাঁ, এত তাড়াতাড়ি আমাদের বোধহয় জাজমেন্টাল হওয়া ঠিক নয়।" তার কারণ সেই মহিলা কোন অবস্থা দিয়ে যাচ্ছিলেন সেটা জানি না। সত্যি আমরা জানি না। কিন্তু কোন অবস্থায় গেলে একজন মা তার সন্তানকে এটা করে ফেলতে পারেন, এই প্রশ্নটাই বোধহয় আমরা যারা লেম্যান আমাদের কাছে বারবার ঘুরপাক খাচ্ছে। আর সেই ঘুরপাকটা খাচ্ছে বলেই কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটা করা। ডক্টর চক্রবর্তী, হ্যাঁ, বেশ। আপনি কি দেখো আমায় তো, শুনতে এটা পাচ্ছেন? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ক্লিয়ার, ক্লিয়ার। বলুন। আচ্ছা, ওকে। আমরা হুম। আমরা শুরু করি আরেকবার। হ্যাঁ, আমরা শুরু মানে আমি কন্টিনিউ করছি। আপনি বলুন। আমি যে প্রশ্নটা আচ্ছা, আপনাকে রেখেছিলাম যে একজন মা বলেই এই প্রশ্নটা এত মানে বীভৎস, এত নৃশংস এই শব্দগুলো উঠে আসছে। এবার আপনার বিশ্লেষণটা আমি শুনব। প্রথম কথা, এই যে একটা ঘটনা ঘটলো, এটা একটা অত্যন্ত হুম, নৃশংস ঘটনা। শুনলে যেটা মনে হবে যে একজন একটি বাচ্চা ৪ বছরের হুম, শিশুকে হুম, হুম, শ্বাসরোধ করে মারা হলো। হুম, তাকে একটা আহ, একটা উম, একটা সুটকেসে করে তার মধ্যে হুম, পুড়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। হুম, এটা একটা হুম, অসম্ভব বড় একটা নৃশংস ঘটনা। হুম, এবং ধরে নেওয়া যায় এই ধরনের খুব দাগী অপরাধী যারা বা অপরাধ মনস্ক মানুষ যারা, তারা এই ধরনের কাজ ঘটাতে পারে। হুম, একজন হুম, সাধারণ মানুষ এবং যথেষ্ট হুম, কৃতী মানুষ, মানে যিনি হুম, সত্যি সত্যি যথেষ্ট ভালো পড়াশুনো, তিনি কলকাতা হুম, বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, হার্ভার্ডে হুম, কাজ করেছেন হুম, 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 এবং যথেষ্ট, মানে এই মুহূর্তেও তিনি একটি অর্গানাইজেশনের ফেলো হিসেবে রয়েছেন। হুম, তার হুম, নিজের স্টার্ট আপ কোম্পানি, তিনি হুম, নিজে, তার নামে পেটেন্ট রয়েছে। হুম, হুম, পৃথিবীর সেরা ১০০ জন এআই যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ কাজ করছেন, তাদের মধ্যে হুম, একজনকে ধরা, একজন মহিলা হিসেবে ধরা হয় হুম, তাকে। হুম, হুম, সেই মানুষটা এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটাবেন এবং সেটা হুম, লুকিয়ে ফেলার একটা চেষ্টা করবেন। এটা হুম, খুব একটা যেন ষড়যন্ত্র, একটা বড় হুম, অপরাধের জায়গা মনে হচ্ছে। হুম, ইনফ্যাক্ট আজকে আমি একটু আগেও যা খবর পাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল হুম, যে নতুন কিছু তথ্য বেরোচ্ছে। হুম, যেমন কাপ সিরাপ খাওয়ানো হয়েছিল বাচ্চাটিকে। হুম, বাচ্চাটিকে কাপ সিরাপ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে ফেলা হয়েছিল। তারপরে তার শ্বাসরোধ করা হয়। তাতে মনে হুম, হয় একটা পরিকল্পনার জায়গা রয়েছে। হুম, আ হুম, আমি আমার যেটা মনে হয়, এই যে ঘটনাটা হুম, ঘটলো সেইটা হুম, একজন মা কি করে ঘটাবেন? মা তো তার সন্তানকে মেরে ফেলবেন, এটা একটা অসম্ভব, মানে হুম, একেবারেই অবাস্তব একটা যে কল্পনা যে মা নিজের হুম, সন্তানকে মারবেন। হুম, আ হুম, মানে একটা বাচ্চা মায়ের থেকে বেশি সেফ, বেশি সিকিউর কোন জায়গায় নয়। ঠিক। যেকোনো হুম, মানুষ আরকি। তো হুম, সেইটা আবার অন্যদিকে মনে হয়েছে, আমি একজন মনোবিদ হিসেবে আমার মনে হচ্ছে যে হুম, মা বলেই হয়তো এটা করতে পারছেন। মানে একজন মা, হুম, তিনি তার বাচ্চাটিকে, সন্তানটিকে মেরে ফেলছেন। তার হুম, মানে কোথাও একটা সাংঘাতিক ডেসপারেট হয়ে গিয়ে তার মনে হুম, হচ্ছে হুম, আর কোন রাস্তা খোলা নেই এবং হুম, তিনি যেন সন্তানকে আ আ যেভাবেই হোক তাকে মেরে ফেলা, মানে সেটা তার কাছে মেরে ফেলাটাই যদি তার মুক্তি হয়, তার হুম, বেঁচে হুম, এবং আমরা যেটুকু শুনেছি তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাত হুম, কেটেছিলেন, হুম, রক্ত পাওয়া হুম, গেছে। হুম, তো হুম, এগুলো তো নিয়ে হবে। আমি ভাবছি এই এমন নতুন তথ্য বেরোতে পারে যাতে আমাদের মনে হবে এই কথাগুলো কিছু সেক্ষেত্রে আর খাটবেই না। এমন হুম, কিছু হুম, হতে পারে। কিন্তু আপাতত হুম, যেটুকু বোঝা যাচ্ছে তাতে একটা ব্যাপার আমার অভিজ্ঞতাতে আমি দেখেছি যে হুম, বাবা-মায়ের মধ্যে যখন যুদ্ধ হয়, যখন তাদের হুম, ডিভোর্স এর স্যুট ফাইল হয়, হুম, হুম, এখানেও হুম, ব্যাপারটা তাই যে তারা ১০ বছর তাদের বিবাহিত সম্পর্ক। তারপরে তারা একটা কেস ফাইল করে এবং বাচ্চাটি হওয়ার ১ বছরের মধ্যেই একটা হুম, ডিভোর্স কেস ফাইল হয়েছে। হুম, এবং হুম, সেই কেসটা তে বাবা ন্যাচারালি কেসের পেন্ডিং থাকা অবস্থাতেই তিনি হুম, ভিজিটেশন রাইট পাচ্ছেন। হুম, হুম, বাচ্চাটিকে হুম, সপ্তাহে ১ দিন দেখা করা। সাধারণত এটাই হুম, হয়। মায়েরা হ্যাঁ, কাস্টডি পান, বাবারা দেখা করার অনুমতি পান।
কিন্তু এই ভদ্র মহিলা তিনি একেবারেই চাইছেন না যে বাচ্চাটাকে যেন কোনোভাবে বাবা অ্যাক্সেস করতে পারে। ইন্টারেস্টিং যেটা যে 19 সালে এই বাচ্চাটি হয়, 2000 সালে উনি ওরা কেসটা করেছেন, আমরা যেটুকু তথ্য পেয়েছি। তো তার মানে গত 3 বছর ধরে বাচ্চাটিকে বাবার কাছ থেকে উনি সরিয়েই রেখেছেন বা উনি সরে আছেন। এরকম যদি হয় তাহলে উনি চাননি বাচ্চাটার কাছে বাবা আসুক বা বাচ্চাটাকে কোনোভাবে তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করুক। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি বহু মায়ের মধ্যে এই ভয়টা দেখি, মানে যখন তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলে এবং বা মামলার পরেও প্রবল একটা অনীহা থাকে মায়েদের তরফে যে বাচ্চা যেন বাবার কাছাকাছি যেতে না পারে, বাবা যেন কোনোভাবে তাদের ইনফ্লুয়েন্স না করে। একটা হারানোর ভয় কিন্তু থাকে লোকের মধ্যে, মানে ইনফ্যাক্ট বাবা মানে মারা, যেটা আমি একটা কমন মানসিক জায়গাটা দেখেছি যারা বিবাহ বিচ্ছিন্না, তাদের ক্ষেত্রে দেখেছি যারা স্বামীর সঙ্গে থাকতে পারেন না অথবা স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তাদের মধ্যে বাচ্চাকে আঁকড়ে ধরার প্রবণতা কিন্তু খুব বেশি। এটা কিন্তু কোনো কোনো পুরুষের মধ্যেও হয়, সেটা তুলনায় কম। মেয়েদের মধ্যে, মহিলাদের মধ্যে কিন্তু এটা অনেক বেশি। তারা যখন একটা সম্পর্ক ভেঙে যায় তখন বাচ্চাটিকেই না যাবতীয় সম্পর্কের মূল জায়গাটা হিসেবে ধরেন। এবং ইনফ্যাক্ট এই যে সিঙ্গেল মাদার এবং বাচ্চাদের সমস্যার জায়গা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, মানে আজকে তো সিঙ্গেল মাদার সত্যি সত্যি একটা রিয়ালিটি। পৃথিবীর প্রায় 40% মাই সিঙ্গেল মাদার। তো সেক্ষেত্রে তাদের একটা বাচ্চাকে আঁকড়ে ধরা, সেই বাচ্চার উপর প্রচন্ড রকম একটা তার প্রেসার, চাপ, এগুলো না এটা কিন্তু ঘটনা। তো এই ভদ্র মহিলার ক্ষেত্রে যদি এরকম হয় যে বাচ্চাটিকে আমার স্বামী যেই দেখা করার সুযোগ পাবে সেই সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েন্স করবে, বাচ্চাটিকে দখল করে নিতে পারে, এবং এইটা উনি বাচ্চাটিকে হারাতে চাননি। এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই অধিকাংশ মায়েদের ক্ষেত্রেই ব্যাপারটা হয়। তারা যে কোনো অর্থে বাচ্চাটাকে আগলাতে হবে, বাচ্চাটাকে আটকাতে হবে। এবং আমরা দেখেছি খুব কমন এটা, যে যখন একজন মা তার স্বামীর থেকে, ধরুন সত্যি সত্যি অত্যাচারিত একজন মহিলা, তিনি তার বাচ্চাটাকে নিয়ে আলাদা হয়ে গেছেন, ডিভোর্স হয়ে গেছে, তারা কিন্তু তাদের না বাচ্চাদের মধ্যে একটা বাবাকে ঘিরে একটা নেগেটিভ জায়গা তৈরি হয়, নেগেটিভ একটা মানে তার ব্যাপার। মা এটা না জেনে বুঝে জ্ঞানে সজ্ঞানে এটা করেন যে যাতে ওর প্রতি কোনো রকম অ্যাফিনিটি তৈরি না হয়, বাচ্চাটার প্রতি যাতে কোনো রকম কোনো অ্যাফিনিটি তৈরি না হয়, এইটা খুব ভীষণভাবে দেখা হয়। তো এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় ভদ্রমহিলা যদি ভেবে থাকেন যে কোনোভাবে আমি ওকে দেখা, সেটা বলাও হয়েছে, উনি চলে এসছেন ব্যাঙ্গালোর থেকে গোয়াতে, যাতে ওই বাবার সঙ্গে দেখা না হয়। যদিও আমি এই ব্যাপারটা ঠিক বুঝছিলাম না, কারণ বাবা আছেন ইন্দোনেশিয়াতে, তিনি কি করে রোববার দেখা করতেন, এইটা জাকার্তাতে, কিন্তু সেটা আমি বুঝতে পারলাম না। কিন্তু এটা ঘটনা উনি বলেছেন, আমি রোববার আমার দেখার করার কথা ছিল, আমি চলে এসেছিলাম যাতে দেখা করা না যায়। এটা খুব স্বাভাবিক। এখন মেরে ফেলার ব্যাপারটা, বাচ্চাটাকে মেরে ফেললেন এবং নিজেও মরার চেষ্টা করলেন, এবং আমি ধরে নিচ্ছি এটা খুব পূর্ব পরিকল্পিত নাও হতে পারে। যদিও বলছেন এরা যে কাপ সিরাপ, কিন্তু কাপ সিরাপটা যদি খুব পূর্ব পরিকল্পিত হতো তাহলে কিন্তু বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য কাপ সিরাপটা উনি আগে থেকেই কিনে নিয়ে আসতে পারতেন। উনি কিন্তু ওই হোটেলের বেয়ারাকে দিয়েই, মানে যেটুকু জানা গেছে তাকে দিয়ে উনি কাপ সিরাপ আনিয়েছেন। তার মানে ওনার মাথায় তখন নানা রকম চিন্তা ঘুরছিল। এই যে সময়টা উনি ভীষণ হতাশ, যে আমি কেসটা আমি যেরকম ভাবে চাইছিলাম সেরকম হচ্ছে না, আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাটাকে কোনোভাবেই আমার স্বামী অ্যাক্সেস করতে পারবে না, সেটা হচ্ছে না। সেটাতে একটা ওই হতাশা থেকে এক ধরনের ডিপ্রেশন আসে। আর সেই ডিপ্রেসড মোমেন্টে তার নর্মাল যে বোধ বুদ্ধি, নর্মাল যে যুক্তি বুদ্ধি, এগুলো কাজ করে না। এবং সেই সময় তার যদি এটা মনে হয় যে এর থেকে আমি আমি এমনও দেখেছি যে আমি দেব না বলে সেটাকে ভেঙে ফেললাম, নষ্ট করে ফেললাম। আমার ছেলেকে আমি দেব না, তার জন্য দরকার হলে আমি আমার ছেলেকে মেরে ফেলবো। আমরা যাকে খুব ভালোবাসি, এরকম ঘটনা ভুরি ভুরি আছে যে প্রেমিক বা প্রেমিকা তাদের ক্ষতি করছেন, তাদের মেরে ফেলছেন। সুতপার কেসটা আমি এখানে বলতে চাইবো, যেটা বহরমপুরের ঘটনা, মনে আছে নিশ্চয়ই আপনার? হ্যাঁ, এরকম বহু ঘটনা আছে। তোমাকে বলতে পারি আমি মনিদীপা, যে এমন না, মানে এরকম প্রচুর ঘটনা, মানে স্বামীকে মেরে ফেলেছে যাতে আরেকটা মহিলা তার যে মানে তার সঙ্গে অন্য যার সম্পর্ক এক্সট্রা ম্যারিটাল, সে যাতে অ্যাক্সেস করতে পারে। স্বামী স্ত্রীকে মেরে ফেলেছে, তা আমরা জানি এই ধরনের ঘটনা। সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও যে আমি এরকম একটা এক্সট্রিম জায়গায় যদি মনে হয় যে আমি ওর অধিকারটা স্বামীকে দেবো না, দরকার হলে আমি ওকে মেরে ফেলবো, কিন্তু আমি ওর অধিকার দেবো। কিন্তু আমি এইটা যেহেতু উনি নিজে হাত কেটেছেন, এমন হতেই পারে যে আমরা দুজনই
উনি মানে হতাশা থেকে, ডিপ্রেশন থেকে ওনার মনে হলো উনি ওর কোনো আর চান্স নেই ভালো করে বেঁচে থাকার, এবং উনি যখন চলেই যাবেন তখন সন্তানকে নিয়েই যাবেন, ওকে এখানে একা রেখে যাবেন না। আমরা যে দেখি একসঙ্গে ফ্যামিলিতে যে আত্মহত্যার ঘটনাগুলো ঘটে, অনেকে মিলে তাদের মধ্যে এই মানসিকতাটা কাজ করে যে আমি তো যাবই, আমি তো ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি আরেকজন আমার সব থেকে ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে যাব, মানে আমি ওকে একা অরক্ষিত রেখে যাব না। এই ধরনের মানসিকতা থেকে হতে পারে এটা, মানে আমি বলছি আমার নিজের এখনো পর্যন্ত যেটুকু আমি দেখলাম তাতে একে আমি ঠিক এই মহিলাকে আমার মনে হচ্ছে না ঠিক অপরাধ মনস্ক একজন মানুষ, আমরা যাদের সাইকোপ্যাথ বা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি বলি। আর আমার যেটা মনে হচ্ছে বরং এটা একটা মানে সিচুয়েশনাল ডিসঅর্ডার, যদি এমন একটা ঘটনা ঘটেছে যেটা তাকে তার আবেগটাকে সাংঘাতিক বাড়িয়েছে, তাকে ভীষণ বিষণ্ণ করেছে, অবসাদে ভুগেছেন, এবং অবসাদ থেকে মানুষ নানা রকম উল্টোপাল্টা ডিসিশন নেয়, অনেক কাজ করে বসে। আমরা তো জানি মানুষ আত্মহত্যা করে অবসাদ থেকে, তো সেরকমই একটা ঘটনা বলে আমার মনে হচ্ছে এটা। একটা প্রশ্ন আমি করতে চাইবো ডক্টর চক্রবর্তী, সেটা হচ্ছে যে নদিয়াতে সম্ভবত 17 বা 18 এরকম একটা ঘটনা দেখেছিলাম যে পরকীয়া, এবং সেই ভদ্রমহিলা তার একদম মানে কয়েক মাসের শিশু, তাকে সূচ ফুটিয়ে ফুটিয়ে একটা মানে বিচ্ছিরি কাণ্ড হয়েছিল। সেই যে ঘটনাটা, সেখানে সেই মহিলার যে আর্থসামাজিক অবস্থাটা ছিল সেটার তুলনায় স্বাভাবিকভাবেই এই সূচনা শেঠের আর্থসামাজিক অবস্থা একদম আলাদা। যখন আমাদের এই মানসিক অবসাদ কাজ করে, বা যখন সন্তান এবং মায়ের এই যে কেমিস্ট্রিটা সম্পর্কের, তখনও যখন অবসাদ কাজ করছে, তাহলে কি শিক্ষা বা তার সামাজিক যে অবস্থান বা তার যে সারাউন্ডিং, সেগুলো কোনোটাই তার মানে এতটা প্রকট হয় না যে এই জায়গা থেকে তিনি নিজেকে রেস্ট্রেন করতে পারছেন? এটাও কি একটা মানসিক অবস্থা? আমি বলছি মানসিক অবস্থা এমন যে যখন আমরা অবসাদে ভুগি, তখন একজন অবসাদগ্রস্ত ডক্টরেট আর একজন অবসাদগ্রস্ত অশিক্ষিত লোকের মধ্যে তফাৎ থাকে না। কারণ চিন্তা ভাবনা করে এরকমই হয় যে আমার বেঁচে থেকে লাভ নেই, আমার মরে যাওয়াই ভালো, আমার যে অ্যাসেটস গুলো তখন চোখে আর পড়ছে না, যার অ্যাসেট আছে তার পড়ছে না, যার অ্যাসেট নেই তারও পড়ছে না, আমার এই যুক্তি বুদ্ধি গুলো কাজ করছে না, আমরা যেটা বলি যুক্তি বোধ গুলো আর কাজ করে না। তফাৎ যেটা হয় সেটা হচ্ছে যে এই যে ভদ্রমহিলা তিনি একটা ট্যাক্সি ডাকলেন, ডেকে একটা ক্যাব ডেকে বাচ্চাটাকে নিয়ে ফিরছেন, এইটা একদম সাধারণ একটা মানুষের মধ্যে নাও আসতে পারে। সে অন্য কোনো উপায় নেবে ওই মৃতদেহটাকে লুকিয়ে ফেলার জন্য বা কিছু করার জন্য, সেটা উনি তখন কিন্তু ওনার যুক্তিবোধটা কাজ করছে যে আমাকে গোয়া থেকে বেরিয়ে আমার নিজের জায়গায় চলে যেতে হবে, আমি এখানে আনসেফ। আর ২ নম্বর যেটা, উনি এই পরবর্তীকালে যে পুরো ব্যাপারটা অস্বীকার করছেন, উনি গিয়ে বলেছেন আমার লয়ার কথা বলবে, আমি কিছু বলবো না, এটা কিন্তু আবার ওনার যুক্তি ব্যাপারটা ফিরে এসছে, মানে উনি যে ওনার রিয়ালিটিতে আবার ফিরে এসছেন যে এবার নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্য উনি যে জিনিসগুলো করছেন আর কি, সেটা হচ্ছে একেবারেই নিজেকে বাঁচানোর জন্য, এবং সেটাতে উনি বোঝাতে চাইছেন যে ওনার কোনো দোষ নেই, উনি কোনো অন্যায় করেননি, এবং বাচ্চাটি এমনি হ্যাঁ, মানে হঠাৎ সম্ভবত করে সে কারণেই যখন পুলিশ ফোনে জিজ্ঞাসা করেছে তখন বলেছে যে আমার বাচ্চাকে অন্য বন্ধুর বাড়িতে রেখে এসেছি, এবং ঠিকানাটাও ভুয়ো ঠিকানা দিয়েছেন। এইখানটাই না আমি বলছি, এই যে বন্ধুর বাড়িতে রেখে এসেছি ভুয়ো ঠিকানা দিয়ে, আমি সেটা মানে ইয়েতে ওয়েটারকেও বলছি, বেয়ারাকেও বলছি, হোটেলে পুলিশকেও বলছি, এই যে ব্যাপারটা করছেন, তখন কিন্তু উনি আবার রিয়ালিটিতে ফিরেছেন। যে মোমেন্টে ঘটনাটা ঘটেছিল সেই সময় ওনার যুক্তিবোধ কাজ করেনি। উনি এমন কিছু মানে পুরো আমাদের মন যখন ক্লাউডি হয়ে যায় একদম, মানে একেবারে মানে কুয়াশাচ্ছন্ন, আমি দেখতে পাচ্ছি না, সেই না দেখাটা সবার জন্যই প্রযোজ্য। তুমিও নাও দেখতে পারো, আমিও নাও দেখতে পারি। কিন্তু যখন কুয়াশাটা কেটে যাচ্ছে, এইটা ওনার মধ্যে সেই যুক্তিবোধটা ফিরে এসছে, রিয়েলিটি সেন্সটা ফিরে এসছে। উনি তখন কিন্তু নিজেকে বাঁচানোর প্রক্রিয়াটার মধ্যে ঢুকেছেন। সন্তান তো হয়ে গেছে, নিশ্চয়ই ওনার কষ্ট হতে পারে, ওনার খুব একটা আবেগের জায়গা থাকতে পারে, কিন্তু সেগুলোকে চাপা দিয়ে উনি কিন্তু আবেগটাকে প্রকাশ না করে উনি তখন নিজেকে বাঁচানোর জন্য ব্যাপারটা করছেন। এইটা ইন্টারেস্টিং, এবং উনি যে জিনিসগুলো করছেন সেটা একটা শিক্ষিত যথেষ্ট ক্ষমতা সম্পন্ন মানুষই করে থাকেন। এটা একজন অশিক্ষিত একজন মহিলা পারবেন না। তিনি কখনো বলতে পারবেন না আমার উকিল এসে কথা বলবে, এই কথাটা তার বলার কোনো, তিনি জানেনই না যে এটা ইচ্ছে করলে তিনি না বলে উকিলকে দিয়ে বলাতে পারেন। তো সেইগুলো হয়েছে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে ওই যে পার্টিকুলার সময়টা উনি কেসটা হারলেন, এবং তারপরে যে ঘটনাটা ঘটলো এইটার মধ্যে এই সময়টা উনি ওনার সেন্সেস এর মধ্যে, মানে ওনার যুক্তিবোধ গুলোর মধ্যে ছিলেন না। উনি গোয়াটা পালিয়ে এসেছিলেন হয়তো স্বামীকে আটকাবেন বলে, যাতে বাচ্চাকে না অ্যাক্সেস করতে পারে। তারপরে ওনার যদি মাথার মধ্যে সেই সময় এই ধরনের অদ্ভুত কিছু চিন্তা আসে যে এটা আমার উপায় নেই, আমি পারবো না ওকে সেভ করতে। আমরা যখন হতাশায় থাকি তখনই তো আমরা অনেক ডেসপারেটলি কিছু করতে চাই।
হ্যাঁ, হুম, লোকে তো হুম, হতাশায় আমি আর বাঁচার কোনো রাস্তা নেই বলে হুম, ছতলার ছাদ থেকে লাফ মারে, যে আমি হুম, বাঁচবো বলে মারতে গিয়ে মারা যায়। এটাও সেই রকম একটা ঘটনা। হুম, তবে উনি তো বেশ শক্ত, কেননা একেবারে ভেঙে পড়েননি। নিজের না, সন্তান মারা গেছে, যাকে একটা ৪ বছরের ছেলে সে মারা গেছে, তাকে হুম, একজন স্বাভাবিকভাবে যেকোনো মানুষ, যেকোনো সাধারণ মানুষ তারা তাদের নার্ভ শক্ত রেখে তাদের ভেঙে পড়ারই কথা। সাধারণত হুম, এই জিনিসটাই হয়। যে উনি হুম, কিন্তু প্রায় ১ দিন, ১.৫ দিন, ২ দিন কেটে গেছে, উনি কিন্তু ভেঙে পড়েননি। উনি না, শক্ত হয়ে উঠেছেন। সেইটা কিন্তু সত্যি অবাক করার মতো। এইটা একটা এই হুম, জায়গাটাতে একটু খটকা লাগছে যে উনি আর হুম। ৫ জনের থেকে এতক্ষণ ধরে না সাস্টেইন কিন্তু একজন বাবা-মা করেন না। মানে এই ধরনের না, একটা ধরে অপরাধকে রাখাটা খুব কঠিন নিজের সন্তানের এরকম একটা ঘটনা। এবং সেটা ধরো ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা, ৫ ঘন্টা করা যায়। উনি হুম, অনেকটাই করেছেন এবং হয়তো এটাই উনি এই স্ট্যান্ডটা নিয়েই উনি থাকবেন। যে নিজেকে সেভ হুম, করার জন্য আমি কিচ্ছু করিনি। হুম, আমার কোনো দোষ নেই। আমি নির্দোষ এইটা প্রমাণ করার জন্য। মানে হুম, সচরাচর যেটা হতে পারত যে উনি বলতেন, "হ্যাঁ, আমি আমার অপরাধ করেছি, অন্যায় করেছি, আমাকে ফাঁসি দিন। হুম, আমি ওকে ছেড়ে থাকতে পারছি না। কান্নাকাটি করা, হুম, আমাকে মেরে ফেলুন।" এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতো। হুম, এখানে হুম, উনার যে নিজেকে বাঁচানোর প্রক্রিয়াটা কাজ করছে, হুম, সেইটা একটা যেন কোথাও স্বাভাবিক জায়গা থেকে একটু ডিভিয়েশন হয়েছে বলে আমার মনে হয়। হুম। আ আ একটা প্রশ্ন করতে চাইবো ডক্টর চক্রবর্তী যে এই ধরনের ঘটনা যখন ঘটে, এই যে যেটা বললেন না যে কথায় আমার একটা জিনিস সেটা যদি আমার না হয় তাহলে আমি কাউকে দেব না, অতএব আমি এটা ভেঙে ফেলব। মানে এটা আমরা একদম, বস্তুর ক্ষেত্রে অনেক বাচ্চাদের এটা করতে দেখেছি। কিন্তু একদম। as a আমি matured বাচ্চাদের মধ্যে person একটা স্ট্যান্ডার্ড আছে না? আমরা বলি হুম, সে ধরা যাক সে একটা কোল্ড ড্রিংক খাচ্ছে। সেই হুম, কোল্ড ড্রিংকটা একজন কেউ জোর করে নিতে চাচ্ছে। আমি বহু হুম, বাচ্চাকে দেখেছি তারা না একটু থুতু দিয়ে দেয় তার মধ্যে যাতে অন্য কেউ খেতে ঠিক, না পারে। আমি তো খাবোই না। ঠিক। হুম, অন্য কেউ খেতে পারবে না বলে সেটাকে নষ্ট করে দেওয়া। তো হুম, এইটা একটা স্বাভাবিক প্রবণতা যে আমারটা আমাকে হুম, তো খেতে দিলে না, তুমি কেড়ে খাবে, আমি তোমাকেও হুম, খেতে দেব না। হুম, তো হুম, সেই মানসিকতাটা এখানেও কাজ করেছে হয়তো যে আমি হুম, যেভাবেই হোক তোমাকে আমি অ্যাক্সেস করতে দেব না, তোমাকে আমি হুম, অধিকার দেব না। হয়তো এতটাই তার বীতশ্রদ্ধ মানে তিনি ছিলেন স্বামীর উপর এতটাই তার ক্ষোভ যে হুম, স্বামী কোনোভাবে কোনো দিকে জিতে যাবে এটা উনি একদম মেনে নিতে পারেননি। হুম, হুম। মানে কোথাও একটা মানে যেহেতু ভীষণ শিক্ষিত এবং প্রতিষ্ঠিত এবং তার হ্যাঁ, পড়াশোনার যেটুকু গ্রাফ দেখছি, তার চাকরির যে গ্রাফ দেখছি, মানে তিনি হয়তো সবসময় জয় পেতেই অভ্যস্ত। হতে পারে, আমি জানি না। তাই এটাও হতে এই যে পারে যে একটা আমি হ্যাঁ, একজন সামান্য মানুষ বিষয় হ্যাঁ। এটা হ্যাঁ, তুমি যে ঠিকই মানে বলেছ। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি খুব সবকিছুতে সহজে আমি পেয়ে যাই, সহজ বলছি না হুম, আমি। তার হুম, তার কৃতিত্ব আছে, তার হুম, নিজের ক্ষমতায় তিনি পেয়েছেন। কিন্তু আমি হুম, যেগুলো পাচ্ছি আমি একটা ভীষণ আলোর মধ্যে রইলাম। হঠাৎ করে আমাকে একটা অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে। হুম, আমি ব্যর্থতা, আমি পারছি না। আমার যেটা চাই সেটা আমার হাতে আসছে না, পারছি না। হুম, তখন হুম, একটা হতাশা আসতে পারে এই ধরনের। তার থেকে এরকম একটা ডেসপারেটলি মানুষ কিছু করতে পারে। হুম, এটা কিন্তু হুম। ঘটনা। তো সেই জায়গা থেকে ধরুন আমরা প্রত্যেকেই মানে শুধুমাত্র quote unquote ডিগ্রি দিয়ে শিক্ষিত তো বলা যায় না। নিজের দর্শনে জীবন দর্শনে অভিজ্ঞ হই এবং শিক্ষা একেক দিন নতুন করে পাই। তো এমন যদি কোনদিন আমাদের মনে হয় যে আমরা এটা পাচ্ছি না তাহলে এটা কারণ নয়। মানে সামান্যতম যদি এই বোধটাও আসে সেক্ষেত্রে নিজেকে নিজে কন্ট্রোল করব কি করে? এটা একদম শেষ প্রশ্ন। মানে হতেই পারে আমি আপনি যখন কথা বলছি এই সেম মানসিক টানাপোড়েন দ্বন্দ্বের মধ্যে দিয়ে আরো ৫ জন যাচ্ছে। তো সেখানটায় আমাদের কি করণীয়? না, সেটা তো দেখা যাক। আমি যেটা বলব যে এই ধরনের যে হুম, নেগেটিভ ভাবনা যে আমি হুম, পেলাম না বললে আরেকজনকে পেতে দেব না। হুম, আ আমি একজনের সঙ্গে লড়াইতে পারছি না বলে অন্য কোনোভাবে তার ক্ষতি করার চেষ্টা করব। এখন হুম, এই যে বোধটা যার প্রতিহিংসা নেওয়ার ইচ্ছে না, আমরা বলি আমাদের যে বেসিক কতগুলো চাহিদা থাকে না? তার মধ্যে একটা হুম, খুব হুম, স্ট্রং চাহিদা হচ্ছে প্রতিহিংসানের চাহিদা। আমাকে কেউ ক্ষতি করেছে, আমাকে হুম, কেউ অন্যায় করেছে আমার প্রতি, আমাকে কেউ আঘাত দিয়েছে তাকে তার শোধ তুলতে হবে। এটা আমাদের একটা হুম, আমরা বলি যেটা একটা খুব সা সা মানে মৌলিক একটা চাহিদা মানুষের। হুম, যে এটা না করলে ঠিক শান্তি হয় না, আনন্দ আসে না। হুম, তো হুম, হুম, এবং প্রতিহিংসা নিতে পারলে অনেক লোক খুব খুশি হয় যে আমি হুম। প্রতিহিংসা নিতে পেরেছি। আমার জীবনে একমাত্র উদ্দেশ্য ছিল প্রতিহিংসা নেওয়া। তো শান্তি পায়। সেইটা হ্যাঁ, হুম, এক্সাক্টলি। তো এইটা যদি না হয় তখন আমি হুম, তার অন্যভাবে ক্ষতি করব, প্রতিহিংসা হুম, আমি এটাও না এক ধরনের প্রতিহিংসাই। এই যে হুম, হুম, প্রতিহিংসার চাহিদা যার থেকে উনি লড়াই করছেন। উনি হুম, হুম, উনি তার থেকে বাচ্চাকে সরিয়ে আনতে চাইছেন। হুম, এই যে বাচ্চাটাকে মেরে ফেলছেন সেটাও কিন্তু ওই স্বামীর প্রতি প্রতিহিংসা। ধরা যাক হুম, তাকেই জবাব দিতে চাই।
তাকেই আঘাত করার জন্য আমি এটা করলাম। আমি যখন আমার সন্তানকে মেরে ফেলেছি তখন শুধু আমার সন্তানকে না, আমি আমার স্বামীর সন্তানকেও মেরে ফেলছি। আমি এভাবেই তার হুম, ক্ষতি করলাম। হুম, তো এই ভাবনাটা তো খুব ডিস্ট্রাকটিভ একটা ভাবনা। হুম, এই হুম, ভাবনায় তো কারোর কোনো জিত হয় না। মানে এটা তো না, যিনি করছেন তিনি ওই নিজের নাক কেটে পরে যাত্রা পরের ভঙ্গ যাত্রা ভাব। করছেন। এখন যাত্রা ভঙ্গ হবে কি, তার যাত্রা ভঙ্গ হলো কি হলো না সেটা পরের কথা। নাকটা হুম, কিন্তু আমার কাটা যাচ্ছে। হুম, তো এই বোধটা যদি আসা যে আনতে না পারলে, আমরা বারবার বলি যে আমরা যখন আমাদের মানে রাগ হয়, হুম, রাগটাও মানে বিষণ্ণতা থেকে অবসাদ থেকে রাগও আসে। রাগও কিন্তু অবসাদের একটা মানে অংশ। প্রকাশ। কেমন? হুম, এই রাগ না আমাদের যুক্তিবোধ, আমাদের মানে আমরা আমরা এমন অনেক আমাদের খুব ইম্পালসিভ করে তোলে। হ্যাঁ, যেটা করাও আমি হয়তো তারপরে বুঝতে পারি যে আমার এটা ভুল। সেই হুম, মুহূর্তে আমি একটা খুব হঠাৎ করে মানে হঠাৎ একটা কিছু করে বসা। এই হুম, ব্যাপারগুলো হয়। তো হুম, আমার মনে হয় যারা এইগুলোকে একটু অনুশীলন করেন না যে আমি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেব না। হুম, রাগটাকে দমন করা, রাগ দমন করা ইস এ আমরা জানি না এই ভদ্রমহিলা কতটা রাগী ছিলেন। তিনি খুব হুম, প্রতিষ্ঠিত মানুষ। তিনি হুম, খুব কৃতী মানুষ। কিন্তু হুম, তিনি খুব হয়তো মানে তার প্রচুর ক্ষমতা, আর্থিক অবস্থাও হুম, খুব ভালো। এগুলো হুম, সবই হতে পারে। কিন্তু তিনি কতটা রাগী ছিলেন এটা তো কোনো কাগজে বেরোয়নি বা আমরা হুম, এটা একদম নিজের ঘনিষ্ঠ জায়গার লোক ছাড়া হয়তো হুম, জানতেও পারি না। এই যে রাগ আল্টিমেটলি কন্ট্রোল করা এটাও কিন্তু একটা শিক্ষা। মানে আমরা বলি না হুম, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এর কতগুলো জায়গা রয়েছে। আমাদের ছোটবেলা থেকেই তৈরি করতে হয় না পারলেও তার একটা নির্দিষ্ট পথ আছে যে পথে নিজের যারা খুব হুম, রাগী মানুষ, যারা হুম, রাগ দমন করতে পারে না তারা কিন্তু একটা আজকে সারা পৃথিবী জুড়েই এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য লোকে কিন্তু কোর্স করে। কেমন? লোকে কিন্তু নানা হ্যাঁ, ধরনের শিক্ষার হুম, মধ্যে যায়, কাউন্সেলিং এ যায় যে আমার রাগটা এত বেশি, আমি কি করে রাগ কমাবো? রাগ কমানোর কতগুলো নির্দিষ্ট নিয়ম পদ্ধতিও আছে। হুম, আমার এটা মনে হয় যে রাগ কমানো, রাগটা একটা বড় বেসিক আমাদের মানে আমাদের সবথেকে ক্ষতি যেগুলো করে না জীবনে, হুম, যেগুলো আমরা সারা জীবন যার জন্য আমরা হা-হুতাশ করি, রিপেন্ট করি, তার হুম, মধ্যে একটা হচ্ছে রাগ। আমরা হুম, একটা রাগকে না ঠিকভাবে প্রকাশ করলাম না, ভুল জায়গায় হুম, প্রকাশ করলাম। একজন মানুষকে এমন আঘাত করলাম একবার রাগ দেখিয়ে যে সেই হুম, মানুষটা আমার চিরশত্রু হয়ে গেলেন। হ্যাঁ, এই জিনিসগুলো না আমাদের বোঝা দরকার। আমার মনে হয় যারা একটু সত্যি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাদের কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক কম হয়। মানে আমি হুম, রাগটাকে যদি আমি একটা বেসিক জায়গা বলছি যে হুম, আমি আমার মন খারাপ থাকুক বা না থাকুক আমি রাগটাকে দমন করতে পারবো বা রাগটা হুম, এলে তার প্রকাশটা ঠিক করে করতে পারবো। আমি একটা হুম, ডিস্ট্রাকটিভ ওয়েতে আমার রাগ হুম, হলো আমি একজনকে গুলি করে মেরে ফেললাম। আর আমার রাগ হলো হুম, আমি ঠিক হুম, আছে সবার সঙ্গে কথা বন্ধ করে আমি একটা ঘরের মধ্যে চুপচাপ বসে থাকলাম। দুটোর মধ্যে না পদ্ধতিগত ডিফারেন্স হ্যাঁ, আছে। অনেক তো তফাৎ আছে। সেইটা আমার মনে হয় যে রাগকে কি করে আমরা কন্ট্রোল করব, এই হুম, ব্যাপারে যাদের মধ্যে ক্ষমতাটা যাদের বেশি রাগ দমন করা তাদের পক্ষে এই কাজগুলো করাটা মুশকিল। আমার মনে হয় এমনও হতে পারে যে অবসাদের সঙ্গে রাগ মিলে এরকম একটা অদ্ভুত অঘটন হুম, ঘটানো হয়েছে এবং সেটাতে হুম, একটা শিশু ৪ বছরের সে মারা গেছে। হুম, এবং হুম, এটা যারা হুম, শুনছেন তাদের পক্ষে আমি জানি বহু লোক এই খবরটা বন্ধ করে দিচ্ছেন। যখন কালকে হ্যাঁ, টেলিভিশনে এগুলো দেখাচ্ছিল, ওই হুম, যে ভদ্রমহিলা তার মুখটা ব্লার করে দিয়ে বা তার হুম, মুখটা ব্লার করেনি, বাচ্চাটার মুখটাকে হুম, একটু হুম, আড়াল হুম, করে দিয়ে তো আমি দেখছিলাম যে লোকে না নিতে পারছে না। মানে এই যে হুম, ব্যাপারটা এরকম একটা ঘটনা, আচ্ছা বন্ধ করে দাও, শুনবো না। মানে আমি এটা হুম, নিতে পারছি না। তো এই জায়গাটা হয় না যদি মানুষটা মানে আমরা যদি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি আমার মনে হয় আ এটা হুম, খুব বেসিক জায়গা মধুরিমা জানো তো? হুম, আমি হুম, মনে করি হুম, যেটা যে যদি তুমি রাগটা ছোটবেলা থেকে বা কোনো একটা সময় থেকে নিজে যদি স্পট করো যে আমার খুব রাগ আছে, রাগটাকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। তাহলে এই হুম, ধরনের ঘটনাগুলোকে আটকানো যায়। আচ্ছা, আচ্ছা, ঠিক। ধন্যবাদ আপনাকে ডক্টর চক্রবর্তী সঙ্গে হ্যাঁ, থাকার জন্য তোমাকেও এবং ধন্যবাদ। নতুন বছরে এরকম একটা ঘটনা দিয়ে শুরু করতে হলো খারাপ হ্যাঁ, লাগছে সেটা কিন্তু খুব সত্যিই বোধহয় একটু আর আমাদের বিশ্লেষণ কাছে করা দুঃখের জরুরি। ব্যাপারটা কি জানো তো? আমরা যারা হ্যাঁ, মনোবিদ তাদের সবসময় এই ধরনের খারাপ ঘটনা, দুঃখের ঠিক, ঘটনা হলে আমাদের কথা লোকের মনে পড়ে। সেটাও আমাদের জন্য খুব দুঃখের। বুঝলে? ভালো সত্যিই তাই। কোনো ঘটনা নিয়ে না আমরা এনালাইজ করি না। যেগুলো ঠিক। সত্যি আমাদের স্ট্রেংথ এর জায়গা, ভালো ঘটনা। হুম, কিন্তু আমরা হুম, দেখবে আমরাও সেই ঘুরে ফিরে এই খারাপ খবরগুলো যেগুলো মন ঠিক, খারাপ করে দেয়, একদম সেগুলোর মধ্যে ঠিক, বেশি করে জড়িয়ে যাই। যাই হোক ঠিক। তোমাকে ধন্যবাদ। পরে আবার কোনো সময় কথা হবে। হ্যাঁ, নিশ্চয়ই কথা হবে। খুব ভালো থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন মনোবিদ ডক্টর অমিত চক্রবর্তী। যে ঘটনাটা নিয়ে এখনো আলোচনা চলছে আপনারা জানেন যে সূচ আ সূচনা শেঠ আ তার ৪ বছরের বাচ্চাকে তিনি হত্যা করেছেন। আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তারপর বারবার বাঁচার চেষ্টা করছেন এখনো পর্যন্ত। ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি। আসার পর হয়তো বিষয়টার কি ঘটেছিল সেই দিন
সেটা বোঝা যাবে। তবে আবারও একটা কথা বলব যে নতুন বছরের সবে ১০ টা দিন গেছে। একজন মা তার ৪ বছরের সন্তানকে হত্যা করে ফেলেছেন এবং কি কারণ? না ইগোর কারণে যে বাবার কাছে ছেলেটিকে রোববার করে দেখতে যাওয়ার কথা, বাবার এবং তার ছেলের দেখা হওয়ার কথা। বিবাহ বিচ্ছেদ মামলা চলছে। সেটা তিনি চাননি তাই। আ অনেক মারা হয়তো পরে অনুষ্ঠানটি দেখবেন বা এমনি যারা মানে আ হয়তো মাতৃত্বের স্বপ্ন দেখেন কিংবা হয়তো যারা তার বন্ধু-বান্ধবের যারা বাচ্চা তাদের খুব ভালোবাসেন। প্রত্যেকের কাছেই হয়তো বিষয়টা ভীষণ মানে পেইনফুল এবং স্তম্ভিত হয়ে যাওয়ার মতো। শুধু একটাই কথা বলব যে আমরা যারা খুব জেদ করি যে আমার এটা চাই, এটা না পেলে হবে না। কখনো, কখনো কিছু জিনিস আমাদের ছেড়ে দিতে হয়। তাহলে বোধহয় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সামনে আসে না, আমাদের আলোচনা করতে হয় না। বছরের বাকি দিনগুলো ভালো কাটান। আর এ ধরনের ঘটনা নিয়ে আর যাতে আমি আলোচনা না করতে হয়, আমি সেটুকু প্রার্থনা করতে থাকি সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দৃষ্টিভঙ্গির Facebook আ পেজ, Instagram এবং Twitter ফলো করুন। YouTube এ এই প্রোগ্রামটা থাকবে। দেখুন, জানান আমাদের যে কেমন লাগছে এবং আমাদের আর কি, কি অনুষ্ঠান আপনারা চাইছেন সেটাও লিখে জানাবেন। আপাতত এ পর্যন্ত।